সে ভারত থেকে তখন সে তো আহত হয়ে যখন ভারত চলে গেল তখন হ্যাঁ এটা রেডিওতে সে শুনছে এবং কয়েকবার প্রচার করছে, সে ওটা ধারণ করে রেখেছিল। তা আবার ওখান থেকে নিয়ে আসতো, তার কয়েকদিন পরে আমাকে ঢাকা সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিল। হয়তো কিছু বন্দি যুদ্ধবন্দী হয়ে গেল। এদিকে সারা বাংলাদেশের যুদ্ধের অবস্থাও খুব খারাপ, আর পাকিস্তানি আর্মিদের অবস্থা কাদের দিকে তখন ভালো। সেপ্টেম্বরের দিকে এরা চলে আসতেছে। সেন্ট্রাল জেলে গেলাম, কয়েকদিন পরে একটা চিঠি আসলো যে আপনার ট্রায়াল হবে স্পেশাল ট্রাইব্যুনাল কোর্টে। কোথায়? শেরেবাংলা। আচ্ছা, আপনি যে জেলে, এটা তো পরিবারের সাথে পরিবার জানেন না? এখানে জেলে এসে আমি একটা চিঠি দিয়েছি, আর ক্যান্টনমেন্টের থেকে একটা ইংরেজিতে চিঠি দিয়েছিলাম, তখন জানতে পেরেছি জেলে আমার এক বোন আর এই যে সরারদি অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা, সে ওই ইয়ের ছেলে আমার সাথে দেখা করতেও গিয়েছিল। ট্রায়ালের পরে কী হলো? ট্রায়ালে কী হলো? তো ট্রায়ালে ওখানে কোর্ট শুরু হলো। আমি জিজ্ঞেস করলো যে আপনি কোনো উকিল রাখবেন না? উকিল আমার কোথায়, এখন উকিল আসবে কি, আর আমি উকিল রেখে তার জীবন হারাবো নাকি? তো তাদেরই একজন আর্মি উকিল আমার পক্ষে দাঁড়ালো, কর্নেল বিচারক, সব স্টেটমেন্ট নিল, জিজ্ঞাসাবাদ করলো। আমার একসাথে তিনজনের, একজনের বাড়ি ছিল কালিয়াকুর, ইনোসেন্ট ম্যান ছিল, সে কৃষক ছিল। আরেকজনের একটা ছোট্ট ছেলে ক্লাস 8-এ পড়তো, হরি নামে, তার বাড়ি ছিল বগুড়া। আচ্ছা, তো তিনজনের ট্রায়াল হলো। যেদিন রায় হবে সেদিন ওই কালিয়াকুরের এই কৃষককে ফাঁসির অর্ডার দিয়ে দিল। তা আমি চিন্তা করলাম যে তারা যদি ফাঁসির অর্ডার দেয় তাহলে আমি তো, আমার ফাঁসি তো অবধারিত। আর ওই ছেলেটাকে দিল 9 বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড। আমার রায় হবে তারপরের দিন। গেলাম, তখন আমাকে কর্নেল জিজ্ঞেস করলো যে তুমি কিছু বলবো নাকি, কুছ কেনা হ্যায়? বললাম বাতা, বললাম আই এম ইনোসেন্ট, আমার কোনো দোষ নেই, আমি দোষ করি না, আমি বেকিস। কই কেন? তোমার এই যে স্টেটমেন্ট, তুমি যুদ্ধ করতে আসছো, এই করতে আসছো, এটা আমি যে এটা আমাদের উপরে, বাঙালিদের উপর অত্যাচারের কারণে পাকিস্তানের সরকার যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারপর আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমরা বাধ্য হয়েছি তাদের বিরুদ্ধে লড়তে। আমার দিক থেকে আমি কোনো অন্যায় করি নাই, এটা শুনলো। তারপরে রায় পড়ে শুনলাম, অনেক বড় রায়। প্রথমটা এসে আমাকে ফাঁসির অর্ডার দিয়েছিল। তারপরে সে বলল, পড়ে শোনাইল যে তার অল্প বয়স এবং সে ইচ্ছাকৃতভাবে মুক্তিযুদ্ধে যায় নাই, নানাবিধ বিচার আচার করে তাকে 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 15টা বেত্রাঘাতে দণ্ড দেওয়া হলো। চলে আসলাম জেলখানায়, ডোরাকাটা ড্রেস পরে গেলাম। তারপর ডিসেম্বরের 2 তারিখে, পয়লা ডিসেম্বর 71, ওই জেলখানার যে পুলিশ আছে তাদেরকে মিয়া সাহেব বলে, তাই বললো আমাকে যে তোমার 2 তারিখে অর্থাৎ কালকে তোমার বেত্রাঘাত করা হবে। তার আগে দুজনের ফাঁসি হয়েছিল, ফাঁসির রায় কার্যকর করে ফেলছে। আচ্ছা, কিন্তু এটা নিয়ম বহির্ভূত। তারপরে বেত্রাঘাত পর্যায়ক্রমে চলছে, 2 তারিখে আমার বেত। সে জেলখানার যে বেত দিয়ে বেত্রাঘাত করবে, সেই বেতটা হাতিয়ে দেখলাম, ঘি দিয়ে মাখানো, রোদ্রে শুকানো, 2.5 হাত 3 হাত লম্বা, আর যে একটা ফ্রেম, লোহার ফ্রেম, যেটা পাকিস্তান সিনেমায় দেখেছি, সেটার সাথে লটকিয়ে হ্যান্ডকাপ দিয়ে আর 2 পা আটকিয়ে উলঙ্গ করে একটা পাতলা ব্যান্ডেজের মতো দিয়ে বেল দিয়ে আটকে দেয়, তারপরে বেত্রাঘাত করে। সকালবেলা 2 তারিখে গোসল করে খালি পেটে বসে রইলাম বেত্রাঘাতের অপেক্ষায়। কর্নেল আসলো, মেজর আসলো, জেলার আসলো, ডিপটি জেলার আসলো, জল্লাদ আসলো। এর মধ্যে জল্লাদ ময়মনসিংহের জল্লাদ ছিল 2 জন, একটার নাম আবুল আর একটার নাম তোতা।
ওরাই ফাঁসি টাসি জেলখানায় ওরাই দিত। তো ওরা আমাকে বললো যে আপনি মুক্তিযোদ্ধা, বেত মানবো আমরা, 3 বেত মেরে ফেলতে পারি, চিন্তা করেন না, কিছু কায়দা কানুন শিখিয়ে দিল। ঠিক আছে, তারপরে গেলাম, আমার ডাক আসলো, তখন আমাকে ওখানে ফ্রেমে আটকিয়ে দিল, আটকিয়ে একটা ব্যান্ডেজ পানি দিয়ে চুবিয়ে উলঙ্গ করে প্রলেপ দিয়ে দিল। তারপর সবাই অফিসাররা আছে, সিভিল সার্জনও আছে, এরা ফিট না আনফিট এটা দেখার জন্য। তখন বেদ যখন ঘোরাতে শুরু করলো, ভুঁ 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 তার বেতের শব্দ। আচ্ছা, তারপর এখান থেকে অর্ডার হলো সবাত করে আমার কোমরে পেট দিল। আমি একটা চিৎকার করলাম, বেতের আঘাতটা উপরে বেল্ট ছিল, বেল্টের বাইরে বেতটা লাগলো, সাথে সাথে চামড়া চলে আসলো, ছিলছিলে রক্ত বের হলো, একে একে 14টা 15টা বেত আমার। কিন্তু আমি জ্ঞান হারাইনি। দাগগুলি কি এখনো আছে? না, এখন আর দাগগুলো কি হয়ে গেছে, সহ্য করলেন। কিন্তু আমি জ্ঞান হারাইনি। অনেকে 4-5টা বেত খাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলছে, কিন্তু আমি জ্ঞান হারাইনি। আমাদের ওই জেলখানার ভিতরে মেডিকেলে ভর্তি করলো, সেখানে ঘুমের ইঞ্জেকশন দিল, কিন্তু আমার ঘুম আসছিল না। ওই 2 তারিখ ভোরে, অর্থাৎ 3 তারিখ ভোরবেলার থেকে এয়ার অ্যাটাক শুরু হলো। শো করে বম্পি ঘুমের থেকে উঠে আমি জানলার কাছে বসলাম মেডিকেলে। প্লেন যাচ্ছে শো করে, আমার বডি ফুর্তি, এটা রাশিদ আর ইন্ডিয়ান মিগ যুদ্ধ বিমান ছাড়া আর কিছু না। সকাল পর্যন্ত বম্বিং হলো, টানা প্রায় 6-7 তারিখ পর্যন্ত। অর্থাৎ 3 তারিখে যদি বেতটা হয়, আবার আর বেত খেতে হয় না। কয়েকদিন পরে ওই বিজ্ঞাপন, এরোপ্লেন থেকে বিজ্ঞাপন একটা ছাড়লো, হলুদ আর সবুজ রঙের একটা বিজ্ঞাপন, জেলখানার ভিতরেও পড়লো অনেক বিজ্ঞাপন। সেখানে দেখলাম লেখা আছে, हम जनरल मानिक साहब बोल रहा है, आप चारी तरफ से घिर হয়ে হাতিয়ার ডাল দো। পাকিস্তান আর্মিদেরকে বলতেছে তোমরা সারেন্ডার করো। জেলখানার পাশে যে বাড়িঘরগুলো ছিল, তারা বললো যে চিন্তা করেন না, দেশ ওই 3 তলা থেকে বলতেছে চিন্তা করেন না, দেশ স্বাধীন হয়ে যাচ্ছে 2 একের মধ্যে। আমরা জেলের কাছে গেলাম, তারপরে জেল দেশ স্বাধীন হলে জেল খুলে দেবে। জেলার রাজি হয় না, হিন্দু ভদ্রলোক ছিল জেলার। তখন আমরা শেডের ভিতরে যাই না, জেলখানার ভিতরেই রাস্তায় বসে থাকি। 16ই ডিসেম্বর স্বাধীন হয়ে গেল, উপর থেকে বলে দিল। তারপর জেলখানা আমরা ভেঙে ফেললাম, বললাম যে একটা কয়েদিও ভিতরে থাকবে না, চোর ডাকাত চুরি সব পাকিস্তানরা বলে এরকম থাকবে না, সব বেরিয়ে গেল। 17 তারিখে আমি এবং আমার সাথে কিছু লোক ছিল বের হলাম, গামছা পরে, কোনো পোশাক নেই, সব হয়ে গেছে। এই হলো জেলখানা থেকে বের হইলাম। গেলাম ড্যাবরাতে, বাচ্চু নামে আমার সাথে কয়েদি ছিল, ওর বাড়িতে। পরের দিন সকালে ওর লুঙ্গিয়ার শার্ট পরে আসলাম। ওই আর্মিরা আগরতলা ওই দিক থেকে দেখেছে, ট্যাঙ্ক দিয়ে লরি টরি নিয়ে ঢাকা ওই মুখে ঢুকছে। ট্যাঙ্কের এক লরিতে চলে বসলাম, এসে গুলিস্তানে রওনা। তখন টাঙ্গাইল যে 11 তারিখে দেশ স্বাধীন হয়েছে, তখন তো আমি জানতাম না। 14 তারিখে কাদের বাহিনী ওইখানে চলে গেল, ঢাকাতে অবস্থান করছিল। 18 তারিখে হলো ওইখানে পল্টনের জনসভা। তখন আমি তখন তো গুলিস্তান থেকে টাঙ্গাইলে গাড়ি ছাড়তো, দেখি তো কোনো গাড়ি নেই, ওখান দিয়ে ব্যাক করতেছে। তখন ওইখানে দেখা হলো এই সরারদি অ্যাডভোকেট, আমার বন্ধু ফারুক আহমেদ, আলী হোসেন, তাকে আলী মামু বলে ডাকুন, তার সাথে দেখে তো আমরা জড়িয়ে ধরলাম। গেলাম পল্টন ময়দানে, দেখি সব মুক্তিবাহিনীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আমাদের জনসভা হয়ে কাদের সিদ্দিকি দাঁড়িয়ে আছে। সালাম করলাম, তোর এই অবস্থাকে টাকা দিল, কাপড় চোপড় কিনে নিয়ে গাড়ি নিয়ে বের হইলাম। কোথাও কোনো খালি লাশ, রাস্তায় লাশ আর লাশ, কোনো দোকান খোলা নেই। ওই অবস্থায় জনসভা হইল, জনসভার পরে টাঙ্গাইল চলে আসলাম। তো অভিমতে আমি বলি যে রাজনীতিক প্রেক্ষাপট আর যুদ্ধ প্রেক্ষাপটটা ভিন্ন। যুদ্ধের সময় ছিল কাদের সিদ্দিকি একরকম, বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত,
যখন যে করেই হোক কাদের সিদ্দিকী যখন আওয়ামী লীগ থেকে ডিটাচ হয়ে গেলেন তখন নিজস্ব দল গঠন করলেন। তার দলের একটা ম্যানিফেস্টো থাকে প্রত্যেকটা দলের, তারও ছিল। সে দলকে সুবিধা নেওয়ার জন্য হয়তো এদিক সেদিক যে জোট করেছে, সেটা হলো আমার অভিমত। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ থেকে কিন্তু সে বিচ্যুত ঘটে নেই, এখনও না, কোনোদিন ঘটবে বলেও আমার মনে হয় না। এর উদ্দেশ্য বলবো যে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ আর পাকিস্তান কোনো মতেই সম্ভব না। এই দেশে 30 লক্ষ শহীদ রক্ত, 2 লক্ষ মা বোন ইজ্জত এবং হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এটা যে ইয়ং জেনারেশনদের বুঝতে হবে, এটা জানতে হবে, মুক্তিযোদ্ধাদের কাছে ইতিহাস জানতে হবে। যারা সত্য ঘটনা নিয়ে ইতিহাস লেখে, ইতিহাস পড়তে হবে। এবং আমি বলবো সেই সাথে যারা সাম্প্রতিককালের যারা শিক্ষক, যারা ছাত্রদের শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে, তাদেরকে এটা লেসনটা তাদেরকে দিতে হবে। আমার মতে দেশ স্বাধীন হওয়ার পর বিগত 15 বছরে দেশ অনেক উন্নতি হয়েছে। আজকে দেশ যদি স্বাধীনটা হতো, রাস্তাঘাট আজকে আপনি প্রত্যন্ত অঞ্চলে যান, আমরা যাই না কেন, সব জায়গায় গাড়ি চলাচল করে। আর আগে কি পাকিস্তান আমলে কি নৌকা যোগে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, পায়ে হেঁটে, রাস্তাঘাট ছিল না। আবার কেউ কেউ স্বাধীনতার পর কেউ কেউ বলেছে, কেউ কেউ বলতেও চায় যে দেশ স্বাধীন করে কী পাইলে। আমি একটা কথা বলি, একটা যে পেয়েছি তো বটেই, দেশের একটা মানচিত্র পেয়েছি, ভৌগোলিক সীমারেখা, একটা পতাকা পেয়েছি, আর নিজের অধিকার ফিরে পেয়েছি। আর এখন আমাদের দেশে কি, আমাদের দেশে বাঙালি রাষ্ট্রপতি, বাঙালি প্রধানমন্ত্রী, এসপি, ডিসি, জেনারেল, ব্রিগেডিয়ার সব বাঙালি, সব অফিসার বাঙালি, সেক্রেটারিয়েট সব সচিবটা বাঙালি। আগে তো তা ছিল না। দেশ যদি স্বাধীন না হতো তাহলে তো পাকিস্তানি গোলামি করেই থাকতে হতো। শিক্ষিতের হার ছিল 3%, চাকরির হার ছিল 5%। ওই বড় বড় শিক্ষিত লোক তো আমাদের দেশে ছিল, তাদেরকে তো সেক্রেটারিয়েটেও বসায় নাই, মন্ত্রী পরিষদেও তেমন নেয় নাই, আর্মি অফিসারও তেমন ছিল না।